একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে আমি অনলাইন ক্লাস শুরু করছি এবং ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমার পরিচয়টা দিই। আমি সুস্মিতা তালুকদারের প্রীতি, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তার শিরোনাম বক্সারের যুদ্ধ, দ্য ব্যাটেল অফ বক্সার। এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে শুধুমাত্র বাংলা নয়, সমগ্র ভারতের ইতিহাসে, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বক্সারের যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ এবং এই যুদ্ধের ফলাফলই আসলে ভারতীয় উপমহাদেশের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। এটা নিয়ে আমরা আরো ডিটেল আলোচনা করবো। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের সাথে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমার খুসখুসে কাশি হয়েছে। তোমাদের ক্লাস নেওয়ার মাঝে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, এই জন্য আমি সরি। তোমরা বিরক্ত হবে হয়তো, কিন্তু শারীরিক অসুস্থতা, কিছু করার নেই আসলে। যাই হোক, এবার মূল আলোচনায় চলে যাই। তো এক নজরে বা এক কথায় যদি বক্সারের যুদ্ধকে আমরা ডেসক্রাইব করতে চাই, সেটা হচ্ছে, তোমরা জানো পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের পর নবাব বাংলার মসনদে নবাব হিসেবে বসানো হয় মীর জাফরকে। মীর জাফরের সাথেও ইংরেজদের একটা দ্বন্দ্ব শুরু হয়। তখন তারা মীর জাফরকেও বাংলার সিংহাসন থেকে সরিয়ে দেয় এবং ক্ষমতায় বসায় মীর কাসিমকে। 1760 সালের 20 অক্টোবর মীর কাসিম বাংলার সিংহাসনে, বাংলার মসনদে নবাব হিসেবে বসেন। এই মীর কাসিম ছিলেন অত্যন্ত স্বাধীন চেতা একজন এবং উনি চেয়েছিলেন বাংলাকে ইংরেজদের নাগপাশ থেকে মুক্ত করতে। এতে করে কি হয়, একদম শুরু থেকেই মীর কাসিমের সাথে ইংরেজদের দ্বন্দ্ব শুরু হয় এবং দ্বন্দ্বের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। দেখা যায় যে একটা সময় এই দ্বন্দ্বটাই যুদ্ধে রূপ নেয়। মীর কাসিমের সাথে ইংরেজদের বেশ কয়েকটা যুদ্ধ হয়, কাটোয়া, মুর্শিদাবাদ, গিরি, সুটি, মুঙ্গের, উদয়নালা, এই সকল স্থানে মীর কাসিমের সাথে ইংরেজদের যুদ্ধ হয় এবং দুর্ভাগ্যবশত প্রতিটা যুদ্ধেই মীর কাসিম পরাজিত হয়। এর প্রেক্ষিতে ইংরেজরা দেখে মীর কাসিম যখন তাদের অবাধ্য হয়ে যাচ্ছে, কারণ তারা চাচ্ছে না আমি মাত্র একজন নবাব বাংলার মসনদে বসাতে, স্বাধীন কোন নবাব যে কিনা বাংলার স্বার্থ দেখবে এরকম ব্যক্তিকে তারা চাচ্ছে না। তো তখন তারা কি করে, মীর কাসিমকে সরিয়ে আবার মীর জাফরকে ক্ষমতায় বসায়। কিন্তু মীর কাসিম এতেও দমে যাননি। উনি অযোধ্যা গিয়ে, অযোধ্যার যে নবাব ছিলেন সুজাউদ্দৌলা, তার সাথে আঘাত করে তারপর উনি দিল্লিতে চলে যান। দিল্লিতে যে মুঘল সম্রাট শাহ আলম, তার সাথে আঘাত করেন। এদের সাথে মিত্রতা গড়ে তোলেন ইংরেজ বাহিনীর বিরুদ্ধে এবং এই মিত্র বাহিনীর সাথে ইংরেজদের বক্সারের প্রান্তরে যুদ্ধ হয়। 1764 সালের 22 অক্টোবর এই যুদ্ধটা হয়েছিল। এই বক্সার একটা জায়গার নাম। এটা ভারতে অবস্থিত। ভারতের যে বর্তমান বিহার রাজ্য, সেই বিহার রাজ্যের একটা জেলা শহর হচ্ছে বক্সার। গঙ্গা নদীর দক্ষিণে এই শহরটির অবস্থান। এই শহরটাতে বক্সারের যুদ্ধ ছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল, যাক সেটা তোমাদের আলোচনার বিষয় না। মূলত বক্সারের যে মূল এলাকা, সেটা থেকে 6 কিলোমিটার দূরে কাটকাউলি যে ময়দান, সেখানে এই বক্সারের যুদ্ধটা সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের রেজাল্ট কি ছিল এটা তোমরা জানো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাজয় এবং মিত্র যে বাহিনী, নবাব মীর কাসিম, নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম, তাদের যে মিত্র বাহিনী, এই বাহিনীর চূড়ান্ত পরাজয়।
এবার আমরা এই বক্সারের যুদ্ধের প্রি হিস্ট্রি নিয়ে একটু আলোচনা করি। গত ক্লাসে আমি তোমাদেরকে পলাশীর যুদ্ধ পড়িয়েছি, তোমরা দেখেছ পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌলার পরাজয়ের পর ইংরেজরা মীর জাফরকে বাংলার সিংহাসনে বসায়। কিন্তু দেখা যায় তারা যে উদ্দেশ্য নিয়ে মীর জাফরকে সিংহাসনে বসিয়েছিল তাদের সেই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না। তারা মীর জাফরকে শর্তই দিয়েছিল যে তাদেরকে একটা মোটা অ্যামাউন্টের টাকা দিতে হবে এই মসনদে বসার এগেইনস্ট। কিন্তু বাংলার অর্থনৈতিক অবস্থা আসলে অতটা ভালো ছিল না, এটা যেমন সত্য, আবার মীর জাফর সিংহাসনে বসার পর কিছুটা অস্বীকৃতিও হয়তো জানান। তো সে তাদের চাহিদা মতো টাকাটা দিতে পারেনি। মীর জাফর ইংরেজদেরকে তাদের চাহিদা অনুযায়ী অর্থ দিতে ব্যর্থ হয়। আবার দেখো এই মীর জাফর কিন্তু নবাবের বিরুদ্ধে, নবাব সিরাজদৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ইংরেজদের সাথে, এবং ইংরেজদেরকে সে একদম ডেকেও নিয়ে এসেছিল প্রাসাদে। কিন্তু মীর জাফরে যখন সম্রাট হলো তখন তার এই বিষয়টা পছন্দ হতে লাগলো না। ইংরেজদের যে নবাবের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ, এই বিষয়টা তার পছন্দ হচ্ছে না। তখন সে ইংরেজদেরকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করতে চায় এবং সে গোপনে ওলন্দাজ বাহিনী যে তাদের সাথে আঘাত করে ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু এই বিষয়টি আর গোপন থাকে, ইংরেজরা জানতে পারে। তখন তারা এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনে। তার যে মীর কাসিমের বিভিন্ন অদক্ষতা, দুর্নীতি, এসব অযোগ্যতার এসব অভিযোগ তুলে তাকে মসনদ থেকে সরিয়ে দেয়। ইংরেজ গভর্নর ভান্সিটার্ট 1760 সালে মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে মীর কাসিমকে সিংহাসনে বসায়। মীর কাসিমকেও শর্ত দিয়েছিল, আসলে ইংরেজদের মূল টার্গেট হচ্ছে নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা। মীর কাসিমকেও তারা এরকম শর্তে সিংহাসনে বসিয়েছিল। যদি একটু আগে যেটা বললাম, মীর কাসিম ছিলেন স্বাধীন চেতা মানুষ। উনি ইংরেজদের সাথে শুরুতে দ্বন্দ্বে যেতে চাননি। উনি চেয়েছিলেন যেন সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করে চলতে পারে এবং ইংরেজদের সাথে একটা মোটামুটি সম্পর্ক রেখে চলতে পারে। তো এটা করার জন্য ওনার যেটা দরকার, উনি বুঝতে পারেন যে বাংলাকে অর্থনৈতিক এবং সামরিকভাবে শক্তিশালী করে তুলতে হবে। বাংলার যে দুর্বলতা, আর্থিক এবং সামরিক দুর্বলতা, সেগুলো কাটিয়ে উঠতে হবে। এবং এই উদ্দেশ্যে তার যে গৃহীত পদক্ষেপ, মীর কাসিম কর্তৃক যে গৃহীত পদক্ষেপ, এগুলোই দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে যুদ্ধের রূপ নেয়। মীর কাসিম সিংহাসনে বসার পরই তিনি বুঝতে পারেন যে অর্থনৈতিক শক্তি যদি না থাকে তাহলে বাংলাকে তার পুরনো ঐতিহ্যে ফিরিয়ে নেওয়া যাবে না এবং ইংরেজদের প্রভাব থেকে মুক্ত করা যাবে না। অর্থনৈতিক শক্তির পাশাপাশি তার সামরিক শক্তিও লাগবে এবং এর জন্যই সামরিক বাহিনীকেও যদি সে আধুনিক করতে চায়, এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তো আলটিমেটলি মূল কথা হচ্ছে বাংলার তখন প্রচুর অর্থের দরকার ছিল। তখন তিনি কি করেন, তিনি নিজের থেকে শুরু করে সকলের যে বেতন, ভরণ পোষণ, এগুলোর কমিয়ে দেন এবং প্রাসাদ রক্ষণাবেক্ষণের কাজে যে পরিমাণ অর্থ ছিল নির্ধারণ করা ছিল সেটার পরিমাণও উনি হ্রাস করেন। এতে করেও দেখেন যে অর্থ সংকলন হচ্ছে না, তখন তিনি খাজনার পরিমাণটাও বাড়িয়ে দেন। এভাবে উনি চাচ্ছিলেন আর কি অর্থনৈতিকভাবে আগে নিজেকে শক্তিশালী করতে। এরপর মীর কাসিম আরেকটা পদক্ষেপ নেন, সেটা হচ্ছে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার জন্য তিনি রাজধানী সরিয়ে নেন। কারণ সেই নবাব সিরাজদৌল্লার সময় থেকে ইংরেজদের যে প্রাসাদে আগমন এবং ধীরে ধীরে তাদের যে ক্ষমতা বিস্তারের
প্রভাব, এই বিষয়টা উনি বুঝতে পারেন এবং উনি চিন্তা করেন যে এখানে যখন ইংরেজদের এতটাই প্রভাব, এখানে উনি রাজধানী রাখবেন। তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে সরিয়ে মুঙ্গেরে নিয়ে যান এবং এইখানে রাজধানী যে খুব একটা সুরক্ষিত হবে না, ইংরেজরা যে মেনে নিবে না, এটা বুঝতে পেরে রাজধানীর নিরাপত্তার জন্য তিনি কাজ করতে থাকেন। তিনি রাজধানী এর চারপাশে বিভিন্ন পরীক্ষা নির্মাণ করেন, খনন করেন এবং শক্তিশালী দুর্গও নির্মাণ করেন রাজধানীকে সুরক্ষিত করার জন্য। মীর কাসিম আরো একটা কাজ করেন, তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের সাথে তার দ্বন্দ্ব অনিবার্য এবং এই দ্বন্দ্বের জন্য তিনি নিজেকে প্রস্তুত করতে শুরু করেন। তিনি সামরু এবং মার্কার নামে দুজন ইউরোপীয় সেনাকে বাংলায় নিয়ে আসেন বাংলার সেনাবাহিনীকে প্রশিক্ষিত করার জন্য। মীর কাসিম নিজেও দেখেছেন এবং বুঝেছেন যে ইউরোপীয় সেনাবাহিনীর যে দক্ষতা, এই দক্ষতায় আসলে বাংলার যে সেনাবাহিনী তারা বেশিক্ষণ ধোপে টিকতে পারবে না। এই জন্য তিনি বাংলার সেনাবাহিনীকে ইউরোপীয় ধাঁচে প্রশিক্ষিত করার সিদ্ধান্ত নেন এবং ইউরোপীয় সৈনিক দ্বারা এই প্রশিক্ষণটার উনি ব্যবস্থা করেন। মূলত উনি কিন্তু মানে সব দিক থেকে নিজেকে প্রস্তুত করছিলেন ইংরেজদের বিপক্ষে এবং ইংরেজদের সাথে টেক্কা দেওয়ার মতো একটা শক্ত অবস্থান তৈরি করার জন্য। মীর কাসিম আরো দেখেন যে বাংলার যে সেনাবাহিনীর যে অস্ত্র, এগুলো একদমই পুরনো ধাঁচের, গতানুগতিক আমলে। এই পুরনো অস্ত্র দিয়ে ইংরেজদের মোকাবেলা করা যাবে না। এই জন্য তিনি যে তার নব্য প্রতিষ্ঠিত রাজধানী মুঙ্গেরে কামান, বন্দুক, গোলা বারুদ এগুলো নির্মাণের ব্যবস্থা করেন। শুধু তাই না, মীর কাসিম তার যে নবাবের অধীনস্থ যে সকল শাসক ছিল, এইসব শাসকের ভিতর যাদের ভিতর ইংরেজ প্রীতি ছিল, ইংরেজদের কে সাহায্য করছিল, সেই সকল শাসককেও উনি ক্ষমতাচ্যুত করেন। এরকমই একজন শাসক ছিলেন বিহারের শাসক রামনারায়ণ। এই রামনারায়ণ গোপনে ইংরেজদের সাথে আঁতাত করছিল। তখন এটা বুঝতে পেরে মীর কাসিম রামনারায়ণকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করে। তো ইংরেজরা যখন দেখলো যে মীর কাসিম তাদের কাছের লোককে, পক্ষের লোককে সরিয়ে দিচ্ছে ক্ষমতা থেকে, এটা কিন্তু ইংরেজরা খুব ভালোভাবে নেয়নি। এরপর মীর কাসিম আরো, আমি বলবো, অত্যন্ত বলিষ্ঠ একটা পদক্ষেপ গ্রহণ করেন। তোমরা জানো, একদম প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে মুঘল সম্রাট ফররুখশিয়ার ইংরেজদেরকে একটা ফরমান দিয়েছিল, দস্তক ব্যবহারের যে অনুমতি। এই ফরমানে ইংরেজরা নামে মাত্র শুল্কে সারা বছর বাংলায় বিজনেস করতে পারত। তারা এই দস্তকের অপব্যবহার করা শুরু করে। তো মীর কাসিম ক্ষমতায় এসে এটা নিয়ে ইংরেজদের সাথে এটা বন্ধ করার জন্য কথা বলেন। এর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। তিনি ইংরেজদের একদম ডিরেক্ট জানিয়ে দেন যে হয় তুমি আমাকে ট্যাক্স দাও, নয়তো এই দস্তক সবার জন্য ওপেন করে দাও। বাংলার ব্যবসায়ীরা যে লবণ ব্যবসাটা চিন্তা করো, লবণটা কিন্তু আমাদের দেশেই উৎপাদন হতো, সমুদ্র তীরবর্তী এলাকায় কিন্তু লবণ উৎপাদন করতো আমাদের দেশে, কিন্তু এই লবণের বিজনেস ইংরেজরা করতো, তাদের কোনো ট্যাক্স দিতে হতো না, কর দিতে হতো না। অথচ ভারতবর্ষের যে সকল ব্যবসায়ী ছিল তাদেরকে কর দিতে হতো। কি বলবো, বিচ্ছিরি, অমানবিক একটা ব্যাপার। তো মীর কাসিম এটা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন এবং সরাসরি নিষেধ করে দেন যে ট্যাক্স যদি দিতে হয় সকলকেই দিতে হবে, আর যদি দিতে না হয় তাহলে বাংলার ব্যবসায়ীদেরও দিতে হবে না। এটা নিয়ে ইংরেজ এবং বাঙালি যে ব্যবসায়ী তাদের মাঝে এই ক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকবে না। আর এই বিষয়টাই ইংরেজদেরকে এক চরমভাবে ক্ষিপ্ত করে তুলেছিল। এরপর আমরা আলোচনা করি বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ
ব্যাখ্যাটা কি তোমরা বোঝো কিনা জানি না, তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে ইতিহাসে তোমরা আরো পড়বে বিভিন্ন যুদ্ধ, যেমন সিপাহী বিদ্রোহ বা ফরাসি বিপ্লব, এই বিভিন্ন যুদ্ধ পড়বে। তোমরা দেখবে যে এই যে আমরা যে বক্সারের যুদ্ধে পড়ছি, আমরা দেখছি বক্সারের যুদ্ধটা আসলে কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে বিভিন্ন অসন্তোষ, চাপা ক্ষোভ, এই ক্ষোভগুলো দেখা যায় যে একটা কারণকে কেন্দ্র করে এর বিস্ফোরণ ঘটে, এবং সেটাকে, এই বিস্ফোরণটাই একসময় যুদ্ধের রূপ নেয়। সেটাকেই আমরা বলি প্রত্যক্ষ কারণ, আলটিমেট কজ। তো এই বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণটা কি ছিল? নবাবের এই যে ইংরেজ স্বার্থ বিরোধী যে কার্যক্রম, এই কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে পাটনা কুঠিরের অধ্যক্ষ এলিস 1763 সালে পাটনা দখল করে নেয়। তারা যখন এসে নবাবের অনুমতি ছাড়া নবাবের এলাকা দখল করে নিচ্ছে, তখন নবাবের আসলে যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা থাকেনি। তখন মীর কাসিম এলিসকে পাটনা থেকে বিতাড়িত করে দেয়, এবং এলিস কলকাতা কাউন্সিলে গিয়ে তার অভিযোগ জানায়। 1763 সালে কলকাতা কাউন্সিল নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং মেজর অ্যাডামসের নেতৃত্বে তারা একটা সুপ্রশিক্ষিত ইংরেজ বাহিনী প্রেরণ করে। এই ইংরেজ বাহিনীর কাছে নবাব গিরিয়ার যুদ্ধ, কাটোয়ার যুদ্ধ, উদয়নালার যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হন, এবং নবাবকে পরাজিত করে তারা পূর্বের যে নবাব মির্জাফর, তাকে আবার বাংলার সিংহাসনে বসায়। যদিও এই যুদ্ধগুলোতে পরাজয়ের পরেও মীর কাসিম কিন্তু থেমে থাকেননি, উনি হাল ছেড়ে দেননি। উনি ইংরেজদের সাথে মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। তিনি দিল্লিতে চলে যান, দিল্লির যে সম্রাট, মুঘল সম্রাট শাহ আলম, তার সাথে চুক্তি করেন। উনি অযোধ্যা নবাব সুজাউদ্দৌলার সাথে চুক্তি করেন, এবং এনাদের সাথে মিলিতভাবে ইংরেজদের সাথে যুদ্ধে অবতীর্ণ হন, এবং 1764 সালে বিহারের যে বক্সার, সেই বক্সার নামক স্থানে এই মিত্র বাহিনীর সাথে ইংরেজদের সাথে যে যুদ্ধটা হয়, সেটাই ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এবং এই যুদ্ধে খুবই দুর্ভাগ্যজনকভাবে এই মিত্র বাহিনী ইংরেজদের কাছে পরাজিত হয়, এবং পরাজয়টা ছিল শোচনীয় পরাজয়। এবং এই পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষের তথা বাংলার স্বাধীনতার সূর্য চিরতরে অস্তমিত হয়ে যায়। ইংরেজরা তাদের অপ্রতিরোধ্য শক্তি দিয়ে সমগ্র উপমহাদেশে নিজেদের ক্ষমতা বিস্তার করতে থাকে। বক্সারের যুদ্ধের ফলাফল নিয়ে এবার আমরা আলোচনা করব। বক্সারের যুদ্ধকে বলা হচ্ছে একটা চূড়ান্ত যুদ্ধ। পলাশীর যুদ্ধের ক্ষেত্রে আমি আলোচনা করেছি যে পলাশীর যুদ্ধকে অনেক ঐতিহাসিকই যুদ্ধ বলতে চান না, বললেন এটা আসলে একটা খণ্ড যুদ্ধ ছিল, কারণ একটা সময় এবং যুদ্ধের ব্যাপকতা নিয়ে এটাকে খণ্ড যুদ্ধ বলে। কিন্তু বক্সারের যুদ্ধকে ঐতিহাসিকরা বলেন এটা হচ্ছে চূড়ান্ত যুদ্ধ, কারণ এই যুদ্ধের পরেই মূলত ভারতবর্ষ ইংরেজদের অধীনস্থ হয়ে যায়। এতদিন পর্যন্ত ইংরেজরা ছিল ক্ষমতার ভাগাভাগি এবং সুবিধা আদায়ের ক্ষেত্রে, মানে সুবিধা আদায়ের জন্য ব্যস্ত, কিন্তু এই যুদ্ধের পর তারা সত্যিকার অর্থে ভারতবর্ষের শাসকে পরিণত হয়ে যায়। এই যুদ্ধের আরেকটা বিষয় হচ্ছে, এই যুদ্ধে পরাজিত হয়েছিল বাংলা, দিল্লি, অযোধ্যা। ফলে এই যুদ্ধের মাধ্যমেই এই তিন জায়গারই শাসন নিয়ে নেয় ইংরেজরা। পলাশীর যুদ্ধে আমরা দেখেছি, পলাশীর যুদ্ধ হয়েছিল শুধুমাত্র নবাব সিরাজদৌল্লার সাথে, বাংলার সাথে, কিন্তু এই যুদ্ধ বাংলার সাথে, শুধুমাত্র বাংলার সাথে হয়নি, বাংলা, অযোধ্যা, দিল্লি। তো এই বিশেষ করে দিল্লির যে পরাজয়, দিল্লির পরাজয়ই ইংরেজদেরকে বুঝিয়ে দিয়েছিল যে ভারতবর্ষের শাসন অবস্থার কি চিত্র।
তাদের দুর্বলতাটা চরমভাবে ইংরেজের সামনে প্রকাশিত হয়েছিল। এছাড়া 1765 সালের 20 ফেব্রুয়ারি বাংলার শাসকের নবাবের সাথে ইংরেজদের একটা চুক্তি হয় এবং এই চুক্তির শর্তগুলো ছিল নবাবের জন্য খুবই অসম্মানকর। মূলত নবাব তো ছিল না, নবাব ছিল নামে মাত্র নবাব। এই চুক্তি অনুযায়ী বলা হয় যে নবাব তার সেনাবাহিনী ঠিক ততটাই রাখতে পারবে যতটা ইংরেজরা চাইবে, মানে তার সেনাবাহিনীকে ভেঙে দিতে হয়। এবং আরো বলে যে ইংরেজ কর্তৃক মনোনীত একজন ডেপুটি সুবাদার, এই সুবাদারের মাধ্যমে নবাবকে শাসন পরিচালনা করতে হবে। শুধু তাই না, এই ডেপুটি সুবাদার থাকবে সরাসরি ইংরেজ নিয়ন্ত্রণাধীনে। ইংরেজদের অনুমতি ব্যতীত এই সুবাদারকে বরখাস্ত করার ক্ষমতাও নবাবের ছিল। তাহলে কি বুঝো? মূল কথা হচ্ছে যে নবাব হচ্ছে একদমই নামে মাত্র নবাব, পুতুল নবাব। আসল ক্ষমতা হচ্ছে ডেপুটি সুবাদার অর্থাৎ ইংরেজদের হাতে। এরপর এই যুদ্ধে পরাজয়ের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সাম্রাজ্যে এই দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা এর দিওয়ানি লাভ করে। দিওয়ানি মানে হচ্ছে রাজস্ব আদায়ের যে অধিকার, সেটা লাভ করে। এর মাধ্যমে বাংলার উপর কোম্পানির যে নিয়ন্ত্রণ সেটা বৈধতা পায়। এবং বাংলা ছিল কিন্তু তখনকার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ একটা রাজ্য, সমৃদ্ধ একটা প্রদেশ। এই প্রদেশের রাজস্ব নিয়ে যায় কারা? রাজস্ব আদায়ের ক্ষমতা নিয়ে যায় কোম্পানি। দেখো, রাজস্ব কোম্পানি নিচ্ছে মানে অর্থনৈতিক ক্ষমতা কোম্পানির হাতে। ডেপুটি সুবাদার যার হাতে প্রশাসনিক ক্ষমতা, তাকে নিয়োগ দিচ্ছে কোম্পানি। সামরিক বাহিনী নবাব রাখতে পারবে না। তাহলে থাকলো কি? আসলে কিছুই থাকলো না। সকল ক্ষমতার অধিকারী হলো নবাব। কারণ একটা রাজ্যের যদি অর্থনৈতিক কোনো পাওয়ার না থাকে, সামরিক কোনো পাওয়ার না থাকে, এরপর হচ্ছে কি বলে এটাকে, রাজস্ব আদায়ের যে এর কোনো পাওয়ার না থাকে, তাহলে ওই রাজ্যে থাকলো কি? কিছুই তো থাকলো না। নামে মাত্র একটা নবাব, একজন শাসক তারা প্রতিষ্ঠা করে। এই বক্সারের যুদ্ধের পর ইংরেজরা পায় একচ্ছত্র ক্ষমতা, ওদিকে তাদের কোনো দায়িত্ব থাকে না। আর দায়িত্বে যাকে বসায় নবাবকে, তার প্রচুর দায়িত্ব থাকে, তার কোনো ক্ষমতা থাকে না। মানে দায়িত্বহীন ক্ষমতা আর ক্ষমতাহীন দায়িত্ব, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয়। ইংরেজদের হাতে প্রচুর ক্ষমতা ছিল কিন্তু তাদের কোনো দায়িত্ব ছিল না। দায়িত্ব না থাকা মানে কি, তাদের কোনো দায়বদ্ধতা নেই, তারা যা খুশি তাই করতে পারে। সেটাই কিন্তু আলটিমেটলি হয়েছিল। আর আমি একটু আগেও যেটা বললাম যে এই যুদ্ধ এবং এই যুদ্ধে পরাজয় ছিল সমগ্র ভারতবর্ষের একরকম পরাজয়। কারণ এর মাধ্যমে ইংরেজরা একদম বিনা বাধায় ভারতীয় উপমহাদেশে আধিপত্য বিস্তারের সুযোগ পেয়েছিল। অযোধ্যার যে নবাব সুধা-উদ-দৌলা, ইনি যুদ্ধে পরাজিত হয়ে রোহিলাখণ্ডে পালিয়ে যায় এবং মুঘল সাম্রাজ্যে উনি বুঝতে পেরেছিলেন যে জলে থেকে কুমিরের সাথে দ্বন্দ্ব করে আসলে লাভ নেই। উনি ইংরেজদের পক্ষে যোগ দেয় এবং মীর কাসিম পরাজিত হয়ে আত্মগোপন করে, মতান্তরে মারা যান। যাই হোক, ইংরেজরা অযোধ্যা নবাবের কাছ থেকে কারা এলাহাবাদ যে সেটা হস্তগত করে, মানে নিয়ে নেয়। মূলত এই যুদ্ধে শুধুমাত্র একটু আগে যেটা বললাম, বাংলায় পরাজিত হয়নি, সমগ্র ভারত পরাজিত হয়েছে। এবং রবার্ট ক্লাইভ দিল্লি সম্রাটের থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এতে করে ইংরেজদের যে অধিকার সেটা আইনগত স্বীকৃতি পায় এবং তারা একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে পড়ে। এরপর আমরা আলোচনা করব এই বক্সারের যুদ্ধে নবাবের পরাজয়ের কারণগুলো কি ছিল। প্রথমে যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। আমরা জানি কোন দেশ, কোন রাজ্য, কোন জাতির মূল চালিকা শক্তি হচ্ছে অর্থনীতি। যে দেশ অর্থনৈতিকভাবে যত সমৃদ্ধ, সেই দেশের সকল ক্ষেত্রে শক্তি তত বেশি। আর বাংলার মূল দুর্বলতাটা ছিল এখানে।
বাংলা অর্থনৈতিকভাবে বেশ অনেক বছর যাবতীয় ভেঙে পড়ছিল, কারণ সেই নবাব সিরাজদৌল্লার আমল থেকে যে যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধে কিন্তু প্রচুর খরচ হয়। এই একের পর এক যুদ্ধ হয়েছে, যুদ্ধে পরাজিত হয়ে তাকে ক্ষতিপূরণ দিতে হয়েছে, জরিমানা দিতে হয়েছে, এতে করে বাংলার রাজকোষ দিন দিন খালি হয়ে গিয়েছে। এরপর আমরা জানি, তোমাদের সাথে আলোচনা করেছি যে মির্জাফর যে ক্ষমতায় বসেছিল তাকে একটা মোটা অ্যামাউন্টের টাকা দিতে হয়েছিল, 2 লাখ পাউন্ড ইংরেজদেরকে দিতে হয়, যার ফলে মূলত বাংলার রাজকোষ একদম শূন্য হয়ে যায়। এই অর্থনৈতিক যে দুর্বলতা, এই দুর্বলতাটাকে মীর কাসিম কাটানোর চেষ্টা করেছিলেন, কিন্তু উনি পারেননি, কারণ উনি খাজনা আদায়ের মানে খাজনার পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন, এই খাজনা আদায়টাও ঠিক মতো করতে পারেনি। তার যে জমিদার এবং প্রশাসনিক কর্মচারী তারাও ওনার সাথে অবাধ্যতা করেছে, বিরোধিতা করেছে, শত্রুতা করেছে। বিহারের জমিদারের কথা তো আমরা আলোচনাই করলাম। এরপর কি বলে, শুধুমাত্র তার যে বিরোধিতা করেছে তাই না, এইসব জমিদাররা, অনেক জমিদাররা তারা নবাবের বিরুদ্ধে ইংরেজদের সাথে আতাতও করেছে এবং নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এভাবে দেখা যায় যে নবাব মীর কাসিম বিভিন্ন দিক থেকে একটা সংকটে পড়ে যান, কারণ তার যে তার পাওয়ার তো এইসব জমিদার, প্রশাসনিক কর্মচারী এদেরকে নিয়ে, অথচ তার এই ফুল পাওয়ারটাকে উনি ইংরেজদের বিরুদ্ধে ব্যবহার করতে পারেননি। তার অধীনস্থ অনেক কর্মচারী, অনেক শাসকই ইংরেজদের সাথে যোগ দিয়েছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। থার্ডলি যে কারণটা ছিল নবাবের পরাজয়, সেটা হচ্ছে সেনাবাহিনীর অদক্ষতা, পাশাপাশি বিশ্বাসঘাতকতা। একে তো ছিল সেনাবাহিনী অদক্ষ, তার ভিতর তাদের কোনো ছিল না, নীতি ছিল না। আমরা একটু আগে বললাম যে মীর কাসিম বাংলার সেনাবাহিনীকে ইউরোপীয় ধাঁচে প্রশিক্ষিত করার জন্য ইউরোপ থেকে সেনাবাহিনী মানে লোক এনেছে, মরকা এবং আরাটুন। অথচ এরা কি করেছে, এরাই নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই আর্মেনীয় যে সেনাপতি মরকা এবং আরাটুন, এরা নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে গোপনে ইংরেজদের পক্ষে যোগ দিয়েছে। এই যে বিশ্বাসঘাতকতা, এগুলো কিন্তু নবাবের পরাজয়কে অনিবার্য করে তুলেছিল। ফোর্থলি, ইংরেজদের দক্ষ গোলন্দাজ বাহিনী। এর বিপক্ষে কোনো কথা সাজে না। ইংরেজদের তাদের যে সমরাস্ত্র, তাদের যে সামরিক বাহিনীর দক্ষতা, এর এগেইনস্টে আসলে ভারতীয় উপমহাদেশের যে সকল রাজ্য শাসক এবং তাদের সেনাবাহিনী ছিল, তারা ধোপে বেশিক্ষণ টিকতে পারেনি। কারণ ইংরেজ বাহিনী ছিল আধুনিক সাজে সজ্জিত, আধুনিক অস্ত্রে সজ্জিত, তাদের কাছে সকল আধুনিক অস্ত্রও ছিল, আবার তাদের সেনাবাহিনী ছিল অত্যন্ত প্রশিক্ষিত। তো এদের কাছে এই বাংলার একাই হোক বা মিত্র বাহিনী হোক, খুব বেশিক্ষণ টিকে থাকার মতো ক্ষমতা তাদের ছিল না। এবং তাদের যে সেনাপতি হেক্টর মুনরো, তার যে রণকৌশল, এই রণকৌশলের কাছে বাংলার সেনাপতিদের রণকৌশল কিছুই ছিল না, তারা দাঁড়াতেই পারেনি আসলে। এটাও ছিল নবাবের পরাজয়ের অন্যতম কারণ। আসলে এটাই ছিল আমার মতে মূল কারণ, একটা মূল কারণ। লড়াইটা আসলে সমানে হয়নি। একটা প্রশিক্ষিত আধুনিক সেনাবাহিনীর সাথে একদম অদক্ষ একটা সেনাবাহিনীর যুদ্ধ, এটা সমানে যুদ্ধ হয়নি। এবং লাস্টলি যে কারণটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিত্রতায় ভাঙন। মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে সম্রাট শাহ আলম, অযোধ্যার সম্রাট সুজাউদ্দৌলা এবং এলাহাবাদের যে শাসনকর্তা মহারাজ বীর বাহাদুর, তার সাথে মিত্রতা করেছিল। কিন্তু দেখা যায় যে উনি যুদ্ধক্ষেত্রে গিয়ে এদের কাছ থেকে আর আশানুরূপ সহযোগিতা পাচ্ছেন না। নবাব সুজাউদ্দৌলার উজির মহারাজা বীর বাহাদুর ওনার সাথে বিশ্বাসঘাতকতা করে। এছাড়া নবাব শাহ আলমের যে দিওয়ান সিতাব রায়, এও ইংরেজদের পক্ষে যোগ দেয়। একে তো দক্ষ সেনা বাহিনী নেই, তার ভিতর যাদের সাথে সে মিত্রতা করে তুলেছে তাদের প্রতারণা, সব ক্ষেত্রে নবাবের পরাজয় আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল।
এবং এই পরাজয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের ভাগ্যটাও ইংরেজদের হাতে যাওয়াও নিশ্চিত হয়ে যায়। যাই হোক, আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি এই ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাবে, আমি নেক্সট ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে না, যে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সাবধানে থাকবে এবং তোমরা জানো করোনা ভাইরাসের প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। তোমরা যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করবে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই।